প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ঘরে বসে কারিগরি শিক্ষার ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার ইমেইল, পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমাদের প্রয়োজনে তোমরা ব্যবহার করো। আজকের এই ক্লাস থেকে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর বিষয় কোড ৬৬/৪২১, অধ্যায় ১৫তম এর বিষয়বস্তু। চিত্র থেকে বুঝতে পারছো যে এটা কি ধরনের ম্যাটেরিয়ালস। এটা ইনসুলেশন ম্যাটেরিয়ালস, তার মানে কি অন্তরক সামগ্রী বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের কনস্ট্রাকশন লাইফ বা ইঞ্জিনিয়ারিং সেকশন, এই সেক্টরে ব্যাপকভাবে ব্যবহার হয়। কারণ আমরা যখন কাজ করতে যাই আমাদের অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয়। আসলে ইনসুলেশনটা কি, আসলে যেটা আমরা অনেক সময় গরম, হিট এবং শব্দ, এই যে তিনটা বিষয়, এগুলি কিন্তু আমাদের অনেক সময় ডিস্টার্ব করে। এগুলির থেকে প্রতিরক্ষা করা বা রক্ষা করা নিজেকে, যে ম্যাটেরিয়াল দিয়ে এটা অন্তরক হিসেবে কাজ করে তাকে আমরা বলি অন্তরক সামগ্রী। তাহলে চলো বন্ধুরা, এক নজর দেখে নেওয়া যায় আজকের টপিকসে কি কি আছে। আজকের এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা অন্তরক সামগ্রী বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস কি তা বলতে পারবে, অন্তরক সামগ্রীর শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, অন্তরক সামগ্রীর তালিকা লিখতে ও ব্যাখ্যা করতে পারবে, বিদ্যুৎ অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্যগুলো কি কি তা বলতে পারবে, অন্তরক সামগ্রীগুলোর ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। তাহলে বন্ধুরা, এই যে 5টি বিষয় আমরা একটু মনোযোগ সহকারে প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, চলো প্রথমেই আমরা যাই অন্তরক সামগ্রী কি। তাহলে বন্ধুরা, অন্তরক সামগ্রী আসলে কি? দেখো বন্ধুরা, বিদ্যুৎ, তাপ ও শব্দ এক প্রকার শক্তি, এটা আমরা সবাই জানি। এই শক্তির প্রবাহ জনিত কারণে ব্যবহার করে কিছু ক্ষতিকর প্রভাব পড়ে। এই ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করার জন্য যে সামগ্রীর মাধ্যমে বিদ্যুৎ, তাপ ও শব্দ সঞ্চালিত বা প্রবাহিত হতে পারে না এবং এর ভিতরেও শক্তি সঞ্চালিত হতে দেয় না, তাকে অন্তরক সামগ্রী বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা ইনসুলেটর বলা হয়। অর্থাৎ আমরা যখন ঘরে থাকি, দেখা যায় সূর্যের তাপে তাপ হয়, গরম লাগে। আবার শব্দ দূষণের কারণে প্রচুর শব্দ সৃষ্টি হয়, সেটা ইন্টেরিয়র শব্দ হইতে পারে, এক্সটেরিয়র শব্দ হইতে পারে। আবার দেখা যায় যে বিদ্যুৎ, আমাদের ইলেকট্রিসিটি একটা আমাদের প্রচুর উপকার করে, তার পাশাপাশি আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এই যে বিষয়গুলি থেকে এগুলি ক্ষতিকারক প্রবাহের যে প্রবাহজনিত যে ক্ষতিকারক প্রভাব থেকে যে ম্যাটেরিয়ালস আমাকে রক্ষা করে বা আরামদায়ক করে, সেটাই হলো ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তাহলে বন্ধুরা, আমরা একটু দেখি যে পরবর্তীতে আমাদের কি আছে। পরবর্তীতে আছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা অন্তরক সামগ্রীর শ্রেণী বিভাগ। এই যে শ্রেণী বিভাগ উল্লেখ করার আগে আমাদের জানা উচিত যে কি কি অন্তরায় আমাদের কাজ করে। এক, তাপ অন্তরক সামগ্রী বা হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তাপের কারণে আমাদের কিছু সমস্যা হয়, সেখান থেকে আমাকে কিভাবে রক্ষা করা যায় বা কিভাবে আরামদায়ক করা যায়, সেই বিষয়ে যে ম্যাটেরিয়ালসগুলি আমরা ব্যবহার করি তাহাই হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস নামে পরিচিত। পাশাপাশি শব্দ অন্তরক সামগ্রী, অর্থাৎ শব্দ দূষণ থেকে
নিজেকে এবং অপরকে রক্ষা করার জন্য যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করি সেটাই শব্দ অন্তরক সামগ্রী হিসেবে আমরা পেয়ে থাকি। বিদ্যুৎ অন্তরক সামগ্রী অর্থাৎ আমরা যখন কোনো কারেন্টে হাত দিই শক করে, তাহলে এমন কিছু ম্যাটেরিয়ালস আমাকে ব্যবহার করতে হবে যেখানে শক করবে না, অর্থাৎ আমাকে নিরাপদে রাখবে। তাহলে এই যে বিদ্যুৎ অন্তরক সামগ্রী কি কি ম্যাটেরিয়ালস আমরা কাজ করি সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। চলো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি তাপ অন্তরক সামগ্রী বা হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলি কি কি। দেখো বন্ধুরা, আমরা যখনই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস চিন্তা করি তখনই আমাদের মাথায় একটা সমস্যা হয়, সেটা কি কত টাকা খরচ পড়বে। দেখো বন্ধুরা, সবসময় যে অনেক টাকা দিয়ে সবকিছু হয় তা না। আমরা কিন্তু অল্প টাকায় এবং আমাদের অনেক ওয়েস্টেজ সামগ্রী ব্যবহার করে এই হিট ইনসুলেশন করা যায়। তাহলে আজকে একটু দেখি যে কি কি সেই সামগ্রীগুলি। দেখা যায় আমরা অনেক সময় দামি ম্যাটেরিয়ালস ইউজ করি, আবার অনেক সময় খুবই অল্প দামি ইউজ করি, আবার এমনও অবস্থা হয় যে কোনো দামি লাগে না, শুধু পরিবহন এবং লেবারের কিছু খরচ হয়। দেখো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমেই কি করি, সিলিংটাকে হিট ইনসুলেশন করি, তাপ মানে আমাদের ছাদের মাধ্যমেই তাপটা ভিতরে আসে। তাহলে আমাকে যদি সিলিংটাকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে আবৃত করা যায় তাহলে ভিতরে তাপের প্রভাবটা কম আসবে। পাশাপাশি ওয়াল দিয়েও আসে। তাহলে আমরা যখন ওয়ালে গাঁথনি করতে যাই বা কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতে যাই তখন আমাকে খেয়াল রাখতে হয় কি, আমাকে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করলে আমার এই হিটটা প্রতিরোধক হিসেবে কাজ করবে, প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। পাশাপাশি আমরা ইটের দেয়াল যখন করি সেখানেও একই চিন্তা আমাদের করতে হয়। তাহলে এই যে বিষয়গুলি চিন্তা করি, কি কি ম্যাটেরিয়াল দিয়ে চিন্তা করি একটু আমরা খেয়াল করি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা আসি, সরি, এ পর্যায়ে আমরা দেখি শব্দ অন্তরক। আমরা যখন শব্দ মানে উৎপাদন করি বা কথা বলি, আমাদের অনেক সময় লাউড স্পিকের কথা বলি, আশেপাশের লোকদের সমস্যা হয়। এই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিছু প্রোটেকশনের ব্যবস্থা করি। এই প্রোটেকশনটাই হলো শব্দ অন্তরক। পাশাপাশি আমরা যখন একটা অডিটোরিয়ামে গান বাজনা করতে যাই বা নাটক করতে যাই সেখানেও কিন্তু একই অবস্থা হয়, প্রচুর সাউন্ড হয়। সেই সাউন্ডটা যেন প্রপারলি আমরা শুনতে পারি এবং বাইরের দিকে ডিস্টার্ব না হয়, সেই বিষয়টা মাথায় রেখেই আমাকে অডিটোরিয়াম সাজাইতে হয়। পাশাপাশি আমাদের যখন বিদ্যুৎ অন্তরক সামগ্রীতে চলে যাব, দেখো আমাদের অনেক ধরনের তার, তামা, এগুলির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ হয়। এগুলিতে যেন সরাসরি আমাদের হাতটা না প্রবেশ করে এবং আমরা যে এখান থেকে রক্ষা পাই, তার জন্য আমাদের কি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ইউজ করি। তাহলে এই যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসগুলি এগুলি কি, একটু এখন আমরা আসি সব তাপ ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। তাহলে দেখো বন্ধুরা, অন্তরক সামগ্রীর তালিকা লিখো এবং ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা আসি তাপ অন্তরক মালামালের একটা তালিকা বা এটার ব্যাখ্যাও আমরা পাশাপাশি করে দেব। তাহলে ফার্স্ট আমরা দেখি, দেখো এখানে একটা অনেকগুলি বোর্ডের মতো দেখা যাচ্ছে। আসলে এই বোর্ডটা কি, এটা কি কক শীটের বোর্ড, কক বোর্ড। যে কক বোর্ডটা আমাদের শব্দ অন্তরক হিসেবে কাজ করে বা এই তাপ অন্তরক হিসেবে কাজ করে। এটার মাধ্যমে তাপ শোষণ করে বাট প্রবাহ হয় না। তাহলে আমরা এই কক কি করি, দেয়ালে বা সিলিং এ স্টেপ বাই স্টেপ আমরা সাজিয়ে দিই। যখন আমরা সাজিয়ে দিই তখন এটাকে প্রতিরোধ করে আমরা তাপটা ভিতরে প্রবেশ করে না। অনুরূপভাবে আমরা যখন কাঠ দিয়েও হিট ইনসুলেশন করতে পারি। যেমন আমার ওয়ালের পাশে যদি একটা সেপারেশন করে কাঠের ওয়াল দেই সেক্ষেত্রেও কিন্তু আমাদের তাপ প্রতিরোধ করে। যেমন একটা কাঠ দিলাম, তার কাঠের উপরে একটা বোর্ড দিলাম, ওই যে কাঠটা দিলাম অর্থাৎ দেয়াল থেকে আরেকটা কাঠের একটা সেপারেশন রাখা, একটু গ্যাপ রাখা, এই গ্যাপের মাধ্যমে আর তাপ ভিতরে প্রবেশ করে না। পাশাপাশি আমরা আরো দেখি, এটা কি, এটা তুলা।
দেখো তুলাও কিন্তু আমাদের হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। আমরা এই তুলা বিভিন্নভাবে সাজায় দিতে পারি, ওয়ালে বা সিলিং এ। দেখো আমাদের পাশে যে চিত্রটা আছে, এই যে ওয়াল, আমরা তুলা বিছিয়ে দিলাম এবং উপরে ফ্রেমিং করে দিলাম, পাশাপাশি আদার্স কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার তাপ রিডিউস হবে। দেখো এই সমগ্র সামগ্রী কিন্তু আমরা অনেক সময় ওয়েস্টেজ সামগ্রী হিসেবে ফেলে দিই। যদি এগুলি আমরা কাজ করি, কাজে লাগাই, তাহলেও দেখা যায় আমাদের তাপ অন্তরক হিসেবে কাজ করে। পাশাপাশি আমরা দেখি একটা গুড়ি গুড়ি লাগতেছে, এটা কিসের গুড়ি? এটা কাঠের গুড়ি। দেখো কাঠের গুড়ি আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় ফেলে দেই। তাহলে কাঠের গুঁড়িও যদি একটা হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হয়, তাহলে দেখো এটা কি খুবই অল্প দামি একটা ম্যাটেরিয়ালস, বা কস্টিং ছাড়াই আনা যায়। তাহলে এই ধরনের ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু আমরা করতে পারি। কিভাবে দেখো বন্ধুরা, আমরা কি করি, একটা ফ্লোরে প্রথমে কাঠের গুঁড়িগুলি বিছাই, তার উপরে যদি কাঠের একটা ফ্লোর করি, তাহলে দেখা যায় দুটো সেপারেশন থাকে, সেক্ষেত্রেও হিট ইনসুলেশন কাজ করে। এই যে বিষয়গুলি, দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক টাকার খেলাও আছে, আবার অল্প টাকার খেলা আছে। তুমি প্রতিটা ম্যাটেরিয়াল সম্বন্ধে একটু জানার চেষ্টা করো। দেখো এখানে আছে কি, এটা কি পশম বা উল। উল দিয়েও আমরা হিট ইনসুলেটিং করতে পারি। কারণ এই যে উল দিলাম, এর নিচে যদি আমরা আরেকটা স্তর দিয়ে দিই, তাহলে ভিতর থেকে একটা সারফেসটা দেখতে ভালো লাগবে, পাশাপাশি আমার হিট ইনসুলেটিং হিসেবে কাজ করবে। দেখো আমরা এই অ্যাসবেস্টসটা খুব ব্যবহার করতাম এক সময়, অ্যাসবেস্টস শীট, এটাও একটা হিট ইনসুলেশন ম্যাটেরিয়াল। এর বাইরে আমরা আছে উল, রক উল, মানে খনিজ উল। এই খনিজ উলের মাধ্যমে আমরা হিট ইনসুলেশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করি। জিপসাম বোর্ড আমাদের বহুল ব্যবহৃত একটি সামগ্রী, যা ইন্টেরিয়র ম্যাটেরিয়ালসে প্রচুর ব্যবহার করা হয়। দেখবা যে অনেক শোরুম, অনেক অফিস আদালতে আমরা এই জিপসাম বোর্ডের ব্যবহার করে থাকি। সেখান থেকে আমরা হিট ইনসুলেশন করতে পারি। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আরেকটা দেখি, এটা কি ফোম গ্লাস। ফোমেরও একটা গ্লাস আছে, সেই গ্লাসের মাধ্যমে আমরা এক্সটেরিয়র সাইডেও আবরণ দিতে পারি, সেখান থেকেও আমাকে হিট ইনসুলেশন করতে পারে। এরপরে বহুল ব্যবহৃত একটি সামগ্রী, এটাকে বলা হয় গ্লাস উল। তোমরা যদি প্রি ফেব্রিকেটেড ওয়ালগুলি দেখো বা বিল্ডিংগুলি বলো, দেখো স্টিলের বিল্ডিং, সেই সমস্ত বিল্ডিং এর টিনের নিচে এই ম্যাটেরিয়ালসটা খুব ব্যাপক হারে ব্যবহার করা হয়। তাতে দেখা যায় যে এই যে হিট, মানে টিনের ঘরে তো হিটটা বেশি হওয়ার কথা, এই ম্যাটেরিয়ালসটা যদি আমরা ইউজ করি বা গ্লাস উল যদি ইউজ করি, সেই ক্ষেত্রে দেখবা ওই ঘরটা অনেক ঠান্ডা থাকতেছে। তাহলে বন্ধুরা, আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলি আমরা দেখলাম, এবং ফোম, প্লাস্টিক, এগুলিও আমরা ব্যবহার করি। এটা আবার নতুন সামগ্রী হিসেবে ব্যবহার হয়। এটা কি? ফোম কংক্রিট। আমরা কিছুদিন আগে ঢাকা পলিটেকনিকেও এই কংক্রিট নিয়ে একটা কাজ করেছি, যার আমরা এর সফলতাও পেয়েছি। এটা খুবই হালকা এবং খুব হিট প্রুফ হিসেবে কাজ করে। দেখো বন্ধুরা, আমরা এই ফোম কংক্রিটের মাধ্যমে ছাদের উপরেও একটা কংক্রিট করতে পারি, যেটা খুবই লাইট ওয়েট এবং হিট রেজিস্ট্যান্স হিসেবে সারফেসকে রাখে, যার ফলে একটা তাপ উৎপন্ন হতে দেয় না বা প্রতিরোধ হিসেবে কাজ করে। তাহলে বন্ধুরা, এই যে হিট ইনসুলেশন ম্যাটেরিয়ালস গুলি আমরা দেখলাম, প্রতিটা ম্যাটেরিয়ালসের বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপর যে আমরা যাই, দেখো বন্ধুরা, শব্দ অন্তরক, অর্থাৎ আমরা যখন সাউন্ডটাকে প্রতিরোধ করতে চাই, এই সাউন্ড আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। এই ম্যাটেরিয়ালসগুলি আমরা যদি ব্যবহার করি, আমরা সাউন্ড প্রতিরোধ করতে পারি। তাহলে এই সাউন্ড প্রতিরোধ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করি, সেটা কি? এক, দেখো বন্ধুরা, এখানে কি একটা টাইলস বা মার্বেল। আমরা যখন ওয়ালে মার্বেল দেই বা পাথরের কোনো গাঁথনি করি, সেই ওয়ালটাও কিন্তু শব্দ অন্তরক হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার
বোঝা উচিত, যখন একটা ওয়ালের থিকনেস বাড়বে, সলিড একটা ওয়ালের থিকনেস বাড়বে বা একাধিক আবরণের সৃষ্টি হবে, তখনও কিন্তু ওই ওয়াল শব্দ প্রতিরোধ হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি একটা পাথরের ওয়াল বা টাইলসের ওয়াল বা মার্বেলের ওয়াল দেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা শব্দ অন্তরক হিসেবে কাজ করে। দেখো বন্ধুরা, দ্বিতীয় চিত্রে এই যে পাথর, অনেক ধরনের পাথর স্টেপ বাই স্টেপ সাজানো আছে এবং এটাকে একটা ফ্রেমের মাধ্যমে সাজানো, যার ফলে কি হয়, আমাদের শব্দ অন্তরক হিসেবে কাজ করে। তাহলে বন্ধুরা, এই যে বিষয়গুলি আমরা মাথায় ঢুকাবো যে কিভাবে একটা ওয়ালে যদি করতে যাই, ওয়াল এক হলো সলিড ওয়াল করব, যদি পারি চওড়া করব, আর যদি না পারি সেপারেশন করব। সেপারেশন করলেও অনেকগুলি অন্তরায় হিসেবে কাজ করে। এরপর যে আমরা আসি, দেখো বন্ধুরা, কাঠের মাধ্যমে, কাঠ শক্ত ছিদ্রহীন কাঠ ও এগুলোকে নির্মাণে দেয়ালে ব্যবহার করা হয়। দেখো বন্ধুরা, আমরা যখন একটা কাঠের দেয়াল তৈরি করি, যদি এখানে আমাদের কংক্রিটের কোনো ওয়াল হয় বা ব্রিক্সের কোনো ওয়াল হয়, তার মাধ্যমে কি করলাম, মাঝখানে একটা আবরণ দিলাম এবং একটা গ্যাপ, তারপর আরেকটা ফোম এবং পাশাপাশি আবার সেপারেশন করে আরেকটা ফ্রেমিং করলাম, কাঠের ফ্রেমিং। এই সাইডটা হলো ইন্টেরিয়র সাইড। যদি আমরা কাঠের ফ্রেম দেই, দেখতেও সুন্দর লাগে, পাশাপাশি কিন্তু আমার একটা শব্দ অন্তরক হিসেবে কাজ করে। যখন আমার এখান থেকে শব্দ যাবে, এখানে একটা প্রতিরোধ হবে কোথায়, এই মাঝখানে গ্যাপ, তারপর আবার সেকেন্ড গ্যাপ। তাহলে এই যে গ্যাপগুলি পার হয়ে একটা কিন্তু শব্দ ভিতরে প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের অনেক কম শব্দের শোনা যায় এবং এখানে একটা শব্দ প্রতিরোধ হিসেবে কাজ করে। তাহলে বন্ধুরা, এরপর যে আমরা দেখি নিরেট কংক্রিট অর্থাৎ সলিড কংক্রিট। আমরা যখন একটা সলিড কংক্রিট ওয়াল দেই, এই যে সলিড কংক্রিট ওয়াল অর্থাৎ একটু চওড়া ওয়াল দেই, সেই ওয়ালও কিন্তু আমাদের শব্দ প্রতিরোধে কাজ করে। দেখো বন্ধুরা, এটার অনলি শব্দ না, এটা হিটও অনেক সময় কাজ করে। যখন তোমার থিকনেস বাড়বে, তখন এই থিকনেস বাড়ার সাথে সাথে কি হয়, যে ট্রান্সফার হইতে সময় লাগে। এই যে সময় সাপেক্ষে আমাদের কিন্তু হিটটা বা শব্দটা রিডিউস হয়। দেখো বন্ধুরা, এখানে শব্দ নিরোধিত কাঁচও আমরা ইউজ করি, এটারও ব্যাপকভাবে আমরা ব্যবহার করি এখন অনেক সুউচ্চ ভবনে বা অনেক ইন্টেরিয়র ওয়ালে বা শোরুমে বা অফিস আদালতে আমরা এই সমস্ত বিষয়গুলি ব্যবহার করি। দেখা যায় আমরা যখন গ্লাস দেই, দেখো এখানে ৩ স্তর গ্লাস, ১, ২, ৩, এবং এই প্রতিটা স্তরের মাঝখানে একটা গ্যাপ থাকে। এই গ্যাপের মাঝখানে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গ্যাস ইউজ করি বা ফাঁপা রাখি। ফাঁপা যখন থাকে, তখন কি হয়, বাতাস প্রবেশ করে। তার মানে কি, এখানে যখন স্তর হয়ে যায়, ১টা ২টা ৩টা ৪টা ৫টা স্তর হয়ে যায়, ৫ স্তর ভেদ করে কিন্তু শব্দটা ভিতরে তখন অনেক কম আসে বা একবারেই আসে না। ঠিক অনুরূপভাবে এই প্রক্রিয়াতে আমরা কিন্তু হিটও রিডিউস করতে পারি। আমরা আলো পাবো, বাট হিট এবং শব্দ দুটাই রিডিউস করতে পারি। পাশাপাশি আমরা ফাঁপা দেয়াল বা ক্যাভিটি দেয়াল, এই দেয়ালটা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি সংস্করণ, যা ক্যাভিটি ওয়াল নামে পরিচিত। ক্যাভিটি ওয়াল বলতে আমরা বুঝবো মাঝখানে থাকবে ফাঁপা আর দুই সাইডে সলিড ওয়াল, এই সাইডে একটা ইটের দেয়াল এবং ওই সাইডে একটা ইটের দেয়াল। এই দুই দেয়ালের মধ্যবর্তীতে একটা ফাঁকা থাকতে পারে, অথবা কোনো অপদ্রব্য বা আমাদের ওয়েস্টেজ সামগ্রী দ্বারা ফিল আপ করতে পারি। আমরা এখানে ফোম দিতে পারি, আমরা ককশিট দিতে পারি, আমরা কাঠের গুঁড়ি দিতে পারি, এই যে বিভিন্ন ওয়েস্টেজ উল দিতে পারি, বিভিন্ন সামগ্রী আমরা যদি মাঝখানে দিয়ে দিই, তাহলে কিন্তু হিট প্রুফে প্রুফে কাজ করে। আবার পাশাপাশি এই যে ফাঁকা দেয়াল বা ক্যাভিটি ওয়াল, এই ওয়ালের পরিবর্তে আমরা রেড ট্রাপ বন্ডও ইউজ করতে পারি। রেড ট্রাপ বন্ড অর্থাৎ মাঝখানে ফাঁকা দিয়ে একটা বন্ডিং ওয়াল হয়, যে ওয়ালেও আমরা একই ধরনের কাজ করতে পারি। তাহলে বন্ধুরা, এই যে বিষয়গুলি আমরা দেখতেছি, এই বিষয়গুলি
আমাদের প্রতিটা বিষয় বিভিন্ন শব্দ বা তাপ প্রতিরোধে সাহায্য করে। এই পর্যায়ে আমরা আসি বিদ্যুৎ অন্তরক সামগ্রী হিসেবে কি কি আছে। দেখো বন্ধুরা, প্রথমে আমরা আসি পোর্সলেন সামগ্রী। এই পোর্সলেন সামগ্রী কি? দেখো, আমরা যখন বৈদ্যুতিক তার টানি, তখন হয় কি, একটা তারের থেকে আরেকটা তার যদি একত্রে থাকে, সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হতে পারে বা আদার্স অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, এই যে পোর্সলেন সামগ্রীগুলি আমরা এমন ভাবে ব্যবহার করি যেন তার এবং আদার্স সামগ্রীগুলি আলাদা থাকে। এই যে দুইটা লেয়ার তৈরি করা, এই দুইটা লেয়ার তৈরি কার মাধ্যমে করতেছি? পোর্সলেন সামগ্রী। পোর্সলেন সামগ্রী বলতে আমরা বুঝবো সিরামিক সামগ্রী। এই সিরামিক সামগ্রীর মাধ্যমেও আমরা হিট বিদ্যুৎটাকে ইনসুলেটিং করতে পারি। 2, ব্যাকেলাইট। ব্যাকেলাইটটা কি? একটা শীটের মতো। এই শীটগুলি যদি আমরা পেঁচিয়ে দেই বৈদ্যুতিক তারে, সেখানেও কিন্তু আমাদের হিট ইনসুলেশন করতে পারে। এগুলি বিভিন্ন মাপের, বিভিন্ন আকারে থাকে। যেমন চওড়া কম থাকে, চওড়া বেশি থাকে, পুরুত্ব কম, পুরুত্ব বেশি থাকে। কারণ আমরা যখন বিভিন্ন ওয়্যার ইউজ করি, এই ওয়্যারগুলিও কিন্তু কম বেশি থাকে। ঠিক ওইগুলি যখন কম বেশি থাকে, তার সাপেক্ষে ভিত্তি করে আমরা এই ব্যাকেলাইট ইউজ করে থাকি। পাশাপাশি আমরা দেখি মাইকানাইট। মাইকানাইটটা কি? এটাও একটা বিদ্যুৎ অন্তরক সামগ্রী, যা আমাদের ইলেকট্রিক যে সুইচ বোর্ড, তারপরে আমাদের বিভিন্ন সাবস্টেশন, বিভিন্ন ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্স, এগুলির মাধ্যমে এই সমস্ত জায়গায় আমরা এই মাইকানাইট ব্যবহার করতে পারি। সেখান থেকে বিদ্যুৎ আমাদের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেমন এখান থেকে শক হবে না, বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা ঘটবে না, এবং শর্ট সার্কিটের হাত থেকেও আমাদের রক্ষা করতে পারে। পাশাপাশি আমরা আরো কিছু ইউজ করি, যে মাস্কোভাইট। মাস্কোভাইটটা কি? এই ধরনের সামগ্রী যার মাধ্যমে আমরা অনেক সময় দেখবা যে তোমাদের কম্পিউটার, তারপরে ইলেকট্রনিক সামগ্রী, বিভিন্ন সামগ্রীতে এই মাস্কোভাইট ইউজ হয়। এইটার মাধ্যমে আমাদের কি হয়, বিভিন্ন তারগুলি আমরা জোড়া দেই। এটার মাধ্যমে এটাকে যখন ব্যারিয়ার করে তার দেই, সেক্ষেত্রে আমাদের ভিতরে শর্ট সার্কিটগুলি হয় না। তোমরা যদি কম্পিউটারের মাদারবোর্ড দেখো বা ইলেকট্রনিক্সের টিভি পিছনের দিক দেখো, এই ধরনের অনেকগুলি সামগ্রী আমরা ওখানে ইউজ করি। অনুরূপভাবে আমাদের অনেক ইলেকট্রিক্যাল সামগ্রীতেও এই সমস্ত বিষয়গুলি ইউজ করা হয়। তোমরা যদি ইস্ত্রি খুলো বা আদার্স কোনো সকেট, সুইচ দেখো, সেখানেও কিন্তু আমরা এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলি ইউজ করি। সকেটে কিন্তু এটার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যে আমাদের হাউস হোল্ড সামগ্রী, যেটা সকেট, তারপরে এ এমকে বোর্ড, এমকে সুইচ, এক্সেট্রা বোর্ডে এই সমস্ত মাস্কোভাইট খুব বেশি ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা আসি ট্রান্সফরমার অয়েল। এই যে ট্রান্সফরমার অয়েল, দেখো ভিতরে একটা অয়েল আছে। এই অয়েলটাও কিন্তু একটা বিদ্যুৎ অন্তরক হিসেবে কাজ করে। যখন এই অয়েলটা দেওয়া হয়, এই অয়েলের মাধ্যমে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয় না, এটাকে একটা সেপারেশন হিসেবে কাজ করে। রাবার। রাবারটা আমরা ব্যাপকভাবে ব্যবহার করি। রাবারের সাহায্যে, রাবার একটা, দেখো আমরা হাত দিয়েও রাবার ইউজ করতে পারি, আবার রাবারের স্যান্ডেল পরি। অনেক মিস্ত্রি দেখবা যে হাত দিয়ে কাজ করতেছে, সে একটা রাবারের জুতা পরে আছে বা স্যান্ডেল পরে আছে, এটাই তাকে প্রোটেকশন দিচ্ছে। তার মানে কি, আমার গায়ে যখন কোনো রাবার বা আদার্স কিছু থাকে, সেক্ষেত্রে সব এই বিদ্যুৎ অন্তরক হিসেবে কিছুটা হলেও কাজ করে। চলো বন্ধুরা, এই পর্যায়ে দেখি আমরা পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের কিছু সামগ্রী। আমরা এই সামগ্রীটা খুব বেশি দেখি, বিশেষ করে আমাদের যে ওয়্যারগুলি থাকে, ইনসুলেটিং ওয়্যার। আমরা বিভিন্ন তার আমাদের বিল্ডিং এ ইউজ করি। এই তারের ভিতরে কি, ভিতরে থাকে তামার, আর বাইরে থাকে একটা ইনসুলেশন। এই ইনসুলেশন কিসের তৈরি? পলিভিনাইল ক্লোরাইড তৈরি। এই পলিভিনাইল ক্লোরাইডটা আমাদের বিভিন্ন কোরে ভাগ করা থাকে।
এই কোরগুলির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ওই 3 ফেজ 2 ফেজ লাইনগুলি আমরা দেই। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে এই পলিভিনাইল ক্লোরাইডের ব্যবহার সবচেয়ে বেশি দেখি। গ্লাস ইনসুলেশন বা গ্লাস ইনসুলেটর, আমরা গ্লাস দিয়েও কিন্তু ইনসুলেটর করতে পারি। আমরা দেখো অনেক সময় দেখবা তোমরা লাইট বা অ্যাবোনাইট, বিভিন্ন রকম লাইটের কি একটা গ্লাস থাকে, এই গ্লাসও কিন্তু আমাদের হিট ইলেকট্রিক ইনসুলেশন হিসেবে কাজ করে। ফাইবার গ্লাস, এই ফাইবার গ্লাস আমরা বিভিন্ন সময় ইউজ করি, বিশেষ করে আমাদের যখন ডাক্টিং করা হয়, এসি লাইনে কোনো ডাক্টিং করি, সেই ক্ষেত্রে এই ফাইবার গ্লাসের ব্যবহার খুব বেশি হয়। এটা কি করি আমরা, প্রতিটা ডাক্ট খুব ভালো করে এই ফাইবার গ্লাস দিয়ে ঢেকে দিই। ঢেকে দেওয়ার উদ্দেশ্য কি, যেটাকে ইনসুলেশন করা বা এই ইলেকট্রিসিটি থেকে রক্ষা করা। তোমরা এই জিনিসটা খুব বেশি ব্যবহার করা হয় আমাদের ডাক্টিং এ, কারণ ডাক্টিং যখন আমরা করতে যাই তখন আমরা মেটালিক সামগ্রী বা শীটের সামগ্রী ইউজ করি। এটার গায়ে যদি আমরা এই ফাইবার গ্লাস লাগাই দেই, তাহলে দেখবা যে আমাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় না। এটা আমাদের ইন্টেরিয়র সামগ্রী হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা দেখি বিদ্যুৎ অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্যগুলি কি। বৈশিষ্ট্যগুলি হলো, 1, এগুলো বিদ্যুৎ অপরিবাহী, এগুলো বিদ্যুৎ প্রবাহে বা সঞ্চালনে বল বাধা সৃষ্টি করে। এগুলো বৈদ্যুতিক মেশিনে উচ্চ চাপ প্রতিরোধে সক্ষম এবং তাপে খণ্ড বিখণ্ড হয় না। এগুলো আবহাওয়ার প্রভাব প্রতিরোধে সাহায্য করে। তাহলে বন্ধুরা আমরা বিভিন্ন সামগ্রীর বৈশিষ্ট্য দেখলাম। এ পর্যায়ে আমরা দেখি বিদ্যুৎ অন্তরীক সামগ্রীর ব্যবহার। তাহলে এখানে আমরা কি ব্যবহার করি, এগুলো বৈদ্যুতিক শর্ট সার্কিটে সাহায্য করে, কারণ এটা খুব বড় ধরনের একটা দুর্ঘটনা। এই শর্ট সার্কিটের মাধ্যমে আমাদের খুব বেশি দুর্ঘটনা ঘটে। এই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ইউজ করব। 2, এগুলো তাপ প্রবাহের তারকে সুরক্ষা করে। এই যে তারের বাইরে যদি একটা আবরণ থাকে, ভিতরে তারকে সুরক্ষা করে, কারণ আমাদের আবহাওয়ার বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করে। এগুলো তাপ ও শব্দ প্রতিরোধক সামগ্রী হিসেবে ব্যবহার করে। এগুলো আবহাওয়ার প্রভাব প্রতিরোধে সক্ষম বলে ভবনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা এই যে অন্তরক সামগ্রীগুলি, এগুলি কিন্তু আমাদের বহুল ব্যবহৃত সামগ্রী, আমাদের অনেক ধরনের প্রভাব থেকে রক্ষা করে। তাহলে বন্ধুরা আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম, আমরা শিখলাম বৈদ্যুতিক অন্তরক সামগ্রী কি, অন্তরক সামগ্রীর শ্রেণী বিভাগ, অন্তরক সামগ্রীর তালিকা সহ ব্যাখ্যা, অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্য, অন্তরক সামগ্রীর ব্যবহার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলি বারবার দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে, কারণ এই সমস্ত বিষয়গুলি বর্তমানে বহুল ব্যবহৃত হয়, যার কারণে প্রতিটা ইঞ্জিনিয়ারের এই বিষয়গুলি জানা উচিত। তোমরা যদি ভালোভাবে এক্সটেরিয়র বা ইন্টেরিয়র কোনো কাজ করতে যাও, এই সমস্ত বিষয়গুলি তোমাকে জানতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে জানি, আমরা কিন্তু অনেক জায়গায় ভালোভাবে কাজ করতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, এই যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল সম্বন্ধে যখন তুমি বেশি জানবা, তখন দেখা যায় উন্নত বিশ্বে অনেক ধরনের কাজের ও স্কোপ পাবা। এবং এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলি আমরা যখন যত বেশি ব্যবহার করতে পারবো, তত বেশি আমার কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এটার আমরা নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবো। তাহলে বন্ধু এই পর্যায়ে দেখি আমরা একটা বাড়ির কাজ। আজকে বাড়ির কাজ কি, অন্তরক সামগ্রীর তালিকা সহ ব্যাখ্যা করো, অন্তরক সামগ্রীগুলির ব্যবহার লিখো। এই দুটি কাজ তোমরা সুন্দরভাবে করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবা। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।